এই লাইটটা একটু জ্বালায় দেন। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা যারা পেইড ব্যাচে আছেন 43 এবং 44 রিটেন, তাদের জন্য বলতেছি যে আমি একটা ধূম্রজাল চলছে যে মানে পলিসি ব্রিফ নিয়ে আমি যে স্টাইলটা দিয়েছি এটা অনেকে ভুল ধরেছেন, যে ভুল বলতেছেন কেউ কেউ। সো আমি এটা একটু ক্লারিফাই করব, সেজন্য আমি লাইভে আসলাম। সো এরপরে আপনাদের পেইড ব্যাচের ক্লাসটা, এই আলোচনাটা শেষে আমি পেইড ব্যাচে আবার মানে এখান থেকে বের হয়ে আবার আমি স্ট্রিমিয়ার দিয়ে আপনাদের ওখানে আবার জয়েন করব। সো আপনারা একটু এই ক্লাসটা একটু দেখেন। 44 ব্যাচে ক্লাস হচ্ছে, মানে এই ক্লাসটাই হচ্ছে, এরপরে আবার 44 এবং 43-তে আমি আবার আসবো আপনাদের নিয়মিত আলোচনা আজকে, যে এমপিরিক্যালের 1 নম্বর ক্লাসে। পলিসি ব্রিফটা আসলে এটা নিয়ে, কারণ বেসিক ভিউ বইটা তো সবাই পড়ে, মানে বলতে গেলে প্রায় অনেকেই পড়ে যারা পরীক্ষা দেয়। সেক্ষেত্রে আমার পলিসি ব্রিফ এই স্টাইলটাকে গত বছরও একটা গোষ্ঠী বলছে যেটা ভুল, আর এখনও বলছে ভুল। আসলে আমি সেটা নিয়ে একটু ক্লারিফাই করবো আর কি, সেজন্য আমি আপনাদের কাছ থেকে এই সময়টা নিচ্ছি আর কি। সো বেসিক্যালি হলো যে পলিসি ব্রিফ, নীতিপত্র আসলে কি? নীতিপত্রটা আসলে বেসিক্যালি হলো যে কোনো একটি ধারাবাহিক সমস্যা থাকে, কোনো একটি ধারাবাহিক একটা সম্ভাবনা থাকে। এই সমস্যা এবং সম্ভাবনা, এই বিষয়টার একটা ধারাবাহিক বিবরণটাই হলো নীতিপত্র। এখানে পুরো বিষয়টা, অর্থাৎ সমস্যা বলেন সম্ভাবনা বলেন, এই দুইটার একটা বিবরণ থাকবে। অর্থাৎ সমস্যা ও সম্ভাবনা, এই বিষয়টাই হলো নীতিপত্র, যেখানে আপনার এই বিষয়টা উল্লেখ থাকবে। পুরো ঘটনার বিবরণ থাকবে, সমস্যা থাকবে, সম্ভাবনা থাকবে, এবং সেখানে এই নীতিপত্রের আসলে আপনার কি কি দরকার সেটা হচ্ছে বিষয়, যে কি কি আপনাকে প্রেজেন্টেশন করতেই হবে আর কিভাবে করলে ভালো হয়। একটা হলো ভালো করা, একটা হলো যে আপনাকে যে বিষয়টা লাগবেই। দেখেন, কোনো একজন বলছেন যে তিনি বলেছেন যে নীতিপত্রে কখনো প্রাপক থাকে না, নীতিপত্রে স্মারক নম্বর দেয়া যায় না, নীতিপত্রে অনেক কিছু দেয় না। এখন নীতিপত্রে বেসিক্যালি পলিসি ব্রিফের ক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতে পারে, অনেক সময় প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে না। যেমন আমি আপনাকে 38তম প্রশ্নটা আগে আমি তুলে দেখাই। 38তম না, সরি 40তম বিসিএস এর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমি দেখাচ্ছি। এখানে বলা হয়েছে যে, আমি লিখতে বাধ্য হচ্ছি কারণ লিখতে হবে, এটা একটু বড়। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের গৃহীত নীতি ও পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে এবং দেশের জন্য সুফল বয়ে নিয়ে আসছে, আনছে। কিন্তু মিয়ানমার সরকারের আচরণের কোনো পরিবর্তন ঘটছে না।
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা রাখছে না। এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা বিষয়ে একটি উন্মুক্ত আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় অংশ নেবেন। এই আলোচনায় অংশ নেবেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র তৈরি করুন। বিডি সরকারের জন্য একটি নীতিপত্র বা পলিসি ব্রিফ দেখা যায় তৈরি করুন। প্রশ্নটা দেখি আবার, এখানে উল্লেখ করা আছে নিরাপত্তা পরিষদে আলোচনা হবে, উন্মুক্ত আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা অংশ নেবেন। বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র তৈরি করবেন। নীতিপত্রের আমি একটা স্ট্রাকচার দাঁড় করাই। পলিসি ব্রিফে জরুরি এবং মৌলিক স্টাইল ভিন্ন ধরনের হবে। স্টাইল ভিন্ন ধরনের ভিন্ন হতে পারে, কিন্তু জরুরি এবং মৌলিক বিষয় দুইটা, এই দুইটাকে কেউ এড়াতে পারবে না। এক, শিরোনাম মানে পলিসি ব্রিফ রোহিঙ্গা প্রত্যাবাসন। ধরেন প্রত্যাবাসন, এত রোহিঙ্গা প্রত্যাবাসনই বলছে যে ফেরত নিচ্ছে না, রোহিঙ্গা বিষয় আলোচনা, অর্থাৎ সেখানে একটা শিরোনাম লাগবেই। 2 নম্বর হলো সুপারিশ। আপনার পুরো পলিসি ব্রিফের মধ্যে দুটি জিনিস না থাকলে ইউ উইল গেট আ 0, ওটা পলিসি ব্রিফ হবে না। আপনি যদি এই দুইটা জিনিস না থাকে তাহলে সেখানে পলিসি ব্রিফ হয় না। সেটা হয় না। আপনি মার্কস 0 পাবেন এটা বলতে পারবো না। পলিসি ব্রিফের জন্য এই দুইটা অত্যন্ত জরুরি। আপনি মার্কস পেতে পারেন, এটা পরীক্ষকের উপর, পরীক্ষক না কি বলে, পরীক্ষকই তো, পর্যবেক্ষক না, পরীক্ষক যিনি খাতা দেখবেন এক্সামিনার, তার উপর নির্ভর করবে 3 নম্বর দিবেন কিনা। এই দুইটা জিনিস না থাকলে তাকে পলিসি ব্রিফ বলা যায় না, এটা মাস্ট। ফার্স্ট অফ অল আমি আপনাকে বললাম যে এই দুইটা জিনিস লাগবে। কি এখানে লাইভ শব্দটা মাঝখানে নাকি, যার জন্য দেখা যায় না? আমার ওখানে তো মাঝখানে আসছে।
এটা দেখা যাচ্ছে না আমার মোবাইলে, কেন? ওকে, আমি কি এটা বুঝতে পারি? আমি এটা বললাম যে জরুরি, দেন আমি আপনাকে মূল স্ট্রাকচার দেখাই, এই দুটো লাগবেই, এরপর আপনি যেভাবে সাজান। কিন্তু এখানে একটা বিষয়, আমার বেসিক ভিউতে যে স্টাইলটা আছে সেই স্টাইলটা গত 41তম রিটেনের জন্য এটা পারফেক্ট ছিল। আমি এখনো বলি সেটা পারফেক্ট ছিল, কারণ আমার প্রশ্ন অনুসারে সেটা পারফেক্ট ছিল। আমি আবার আসি, এটা আমাকে বুঝতে হচ্ছে। দেখেন, পলিসি ব্রিফে দুইটা জিনিস লাগবেই। এরপর যদি আপনি অন্য কোনো জিনিস দেন, সেটা দেয়া না দেয়া সেটার উপর নির্ভর করবে যে আপনার পরিস্থিতি এবং কোশ্চেনটা। যে কোনো সময় এখানে আসলে প্রতিষ্ঠানটা ব্যবহার করতে হয়, প্রতিষ্ঠানের আইডি। আমি সিপিডির কমপক্ষে 100 পলিসি ব্রিফ দেখেছি, আমি ইউনিসেফের পলিসি ব্রিফ দেখেছি, আমি ইউএন সংস্থা থেকে শুরু করে আমি কমপক্ষে আমি এই পলিসি ব্রিফটা রেডি করার ক্ষেত্রে আমি অনেক স্টাডি করেছি। আমি স্টাডি ছাড়া কিন্তু আপনাকে আমি পলিসি ব্রিফ দেই না। স্টাডি করছেন, আমি কি পরিমাণ স্টাডি করছি তা আমি বলতে পারবো না যে কি পরিমাণ আমি স্টাডি করেছি। আমি অসংখ্য পলিসি ব্রিফ দেখে আমি এটা রেডি করেছি। সেখানে দেখলাম যে তারা প্রতিষ্ঠানের নামটা এখানে রাখে। যদি আপনাকে বলা হয় যে আপনি একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, আপনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি বা বাংলাদেশ সরকারের জন্য তৈরি করবেন, সেখানে আপনি কিন্তু নিজে তৈরি করছেন না, বাংলাদেশ সরকারের জন্য তৈরি করে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করার জন্য। পররাষ্ট্রমন্ত্রী নিজে অ্যাড্রেস করবেন। পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তিনি বাংলাদেশের প্রতিনিধি। এখানে কিন্তু আপনার এমন না যে বলা হয় নাই যে আপনি একজন, মানে এটা বলা হয় নাই যে আপনি পলিসি ব্রিফটা তৈরি করবেন যে আপনি অমুক সংস্থার প্রধান, আপনি পলিসি ব্রিফ তৈরি করবেন আপনি রামরুর প্রধান। রামরু একটি সংস্থা যেটা শরণার্থী বা ধরেন প্রবাসী দিনে কাজ করে, আপনি বাইরের কোনো প্রতিনিধি না, তাহলে আপনি ওখানে ওই প্রতিষ্ঠানে লিখবেন। আপনি যেই প্রতিষ্ঠানটা চাইতে পারে সেই প্রতিষ্ঠানের হয়ে আপনাকে যে প্রত্যেকটাই পররাষ্ট্র মন্ত্রণালয় লিখতে হবে এমন কোনো কথা নাই। আমার স্ট্রাকচার অনুসারে, প্রশ্ন অনুসারে, এখন আমি তো বইতে ভাই আমি আপনাকে যেটা লিখে বোঝানো যাবে সেটা তো বলে বোঝানো যাবে না। আমি তো প্রশ্নের মধ্যে প্রশ্নের আলোকে উত্তর দিয়েছি। প্রতিষ্ঠানের আইডি দিতে হবে। এখন প্রতিষ্ঠান কোনটা, আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি লিখবেন সেটা। এখন যদি প্রতিষ্ঠান না বলে তাহলে ভিন্ন কথা, কিন্তু প্রতিষ্ঠান ছাড়া তো আর পলিসি ব্রিফ হবে না। সাধারণত পলিসি ব্রিফ তো আপনি কোনো একটা পক্ষের হয়ে আপনি লিখবেন। প্রতিষ্ঠানের আইডি লেখাটা, মানে আমি বলছি যে জরুরি দুইটা। এরপর যদি আপনি না সাজাই যদি লেখেন যে নীতিপত্র লিখে যদি লেখেন আপনি রোহিঙ্গা প্রত্যাবাসন, আপনি এটা কাটতে পারবেন না। এবার আপনার এখানে লেখার মধ্যে রিকমেন্ডেশনটা আসছে কিনা সেই দুইটা তারা খেয়াল করবে। আর বাকি কি আছে সেটা কিন্তু তারা খেয়াল, মানে সেটা সৌন্দর্যের বিষয়। সেখানে প্রতিষ্ঠানের আইডি আমি দেখেছি, তাদের যত পলিসি ব্রিফ দেখেছি আমি ম্যাক্সিমাম দেখেছি তারা প্রতিষ্ঠানের আইডি দিয়ে শুরু করেছে। এখন একটা বিষয়, তারা সাধারণত একটা বিষয় লিখছে ইস্যু নাম্বার, এবং ইস্যু নাম্বার তারা 1 2 3 4। এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয় লিখবো, সেখানে তো আর ইস্যু হবে না, সেখানে তো স্মারক লেখা যায়। এখন স্মারক নম্বর কি আপনি 12 ডিজিটের স্মারক নম্বর লিখবেন? আপনি তো একটা ডট ডট দিয়ে এখানে ক দিবেন। আমরা যে লিখি ডাক টিকেট, আমরা যে চিঠির মধ্যে লিখি প্রাপক ক, ক কোনো নাম হয়? আইডি লিখি, আমরা লিখি যে খ গ, এগুলো যে লিখি এগুলো কি হয়? এখন আপনি যদি বলেন যে এখানে আমি একটা স্মারক নম্বর দিছি, এই স্মারক নম্বর থেকে খুঁজে বের করবে, এটা একটা মানে একেবারে বাচ্চা আমি একটা কথা, এটা কখনো মানে স্মার্ট কোনো একটা কথা হতে পারে না। অর্থাৎ আপনি এখানে ইস্যু নাম্বার থাকে, আপনি ইস্যু নাম্বার এখানে যা লেখেন, ধরেন আপনি লিখলেন 3/2022, ইস্যু নম্বর লিখতে পারেন। ডেট আমি দেখছি অনেক জায়গায় ডেট থাকে, ডেট না থাকলে না দিলেও সমস্যা নাই, ডেট দিতে পারলে ভালো, মানে সৌন্দর্যের বিষয়। দেন হলো নীতিপত্র, আমি যেভাবে সাজিয়েছি নীতিপত্র রোহিঙ্গা প্রত্যাবাসন। এখানে একটা বিষয় আমি বলেছিলাম, যেহেতু আপনি গভর্নমেন্টের কোনো প্রতিনিধি, সরকারের কোনো প্রতিনিধি বা সরকারি কোনো পত্র তৈরি করছেন, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে গত বছর
মুজিব বর্ষ ছিল তাই মুজিব বর্ষের লোগো দেয়া যায়, মুজিব বর্ষ লোগো দেয়া যায়। এখন তো মুজিব বর্ষ নাই, আপনি দিবেন কেন? এখন আপনাকে যদি গভর্নমেন্টের কথা বলে তাহলেই মুজিব বর্ষ লাগবে, এ কথা আমি ক্লাসেও বলেছি। যদি সরকারের কোনো কথা বলে তখন মুজিব বর্ষ লাগতো, এখন তো মুজিব বর্ষ লাগবে না, কারণ এখন মুজিব বর্ষ নাই। আপনি দেখছেন যে সরকার একটা প্রজ্ঞাপন ছিল যে মুজিব বর্ষের লোগোটি ব্যবহার করার জন্য, তারা 2 বছরে ব্যবহার করার জন্য একটা প্রজ্ঞাপন ছিল, সরকার একটা অর্ডার ছিল। আপনি যদি দিতে পারেন ভালো, না দিতে পারলে সমস্যা নাই, কথা আমার এটা ছিল। মানে এটা নিয়ে তো আপনি এটা বলতে পারেন না যে লোগো হবে, এটা ফালতু কথা। লোগো তো আপনি এখন দিবেন না, লোগো তো আপনি দিতেন যখন মুজিব বর্ষ ছিল, এখন তো আর মুজিব বর্ষ নাই, এখন দেওয়ার দরকারও নাই, এখন দিলে তো পুরো হাস্যকর হয়ে যাবে। এটা সেকেন্ড। আরেকটা থার্ড যেটা কথা সেটা হলো যে আপনি যদি না দেন সমস্যা নাই, এখানে লাগবে এমন কোনো কথা নাই। আপনি যখন সরকারের একটা পত্র তৈরি করবেন, সেখানে যদি আপনি এখানে বাংলাদেশের যদি প্রতীকটা দিয়ে দেন, বাংলাদেশের প্রতীক দিলে সেখানে আপনার লস হবে না, লস হওয়ার প্রশ্নই আসে না। এটা দিলে আরো সুন্দর হবে। আপনি দেখেন প্রতিষ্ঠানের লোগো, আপনি এখন পলিসি ব্রিফ বের করেন, সেখানে দেখবেন প্রতিষ্ঠানের লোগোটা বাম পাশে থাকে। সো আপনি প্রতিষ্ঠানের পক্ষে লিখবেন, সেই প্রতিষ্ঠানের এখানে প্রতীক দিতে পারবেন। আপনাকে যদি বলে একমাত্র যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, তাহলে আপনি এখানে বাংলাদেশের লোগো দিবেন। যদি আপনাকে বলা হয় যে আপনি একজন জলবায়ু পরিবর্তন বাপার একজন সদস্য, তখন আপনি কেন এখানে লোগো দিবেন বাংলাদেশের? কেন আপনি এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় লিখবেন? লিখবেন না, এখানে জাস্ট বাপা লিখবেন, এখানে বাপার কথা লিখবেন। বাপার পক্ষে আপনি পলিসি ব্রিফটা তৈরি করছেন। যদি না বলে নাই, যেই প্রতিষ্ঠান বলবে সেই প্রতিষ্ঠান লিখবেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বললে আপনি এখানে বাংলাদেশের প্রতীক দিবেন, দিলে সুন্দর হবে। না দিলে যে আপনার দিলে যে কেটে দিবে তাও না, না দিলে যে কেটে দিবে তাও না, দিলে সুন্দর হবে। আমি আগেই বলেছিলাম এখানে জরুরি দুইটা, একটা শিরোনাম আর একটা হলো কি রিকমেন্ডেশন। এখন নীতিপত্র রোহিঙ্গা প্রত্যাবাসন, এরপরে যেটা বলছিলাম যে এখানে ভূমিকা লিখতে হয়। ভূমিকা শব্দটা আমি অনেক জায়গায় দেখছি ইন্ট্রোডাকশন, অনেক পলিসি ব্রিফে ইন্ট্রোডাকশন, আবার কিছু কিছু পলিসি ব্রিফের মধ্যে ভূমিকা দেয়নি। যদি পারেন ভূমিকা দিবেন বা ভূমিকার মতো লিখবেন। এটা দেয়া না দেয়া এটা মানে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা জরুরি না। এখানে যদি ভূমিকার মতো লিখে দেন তাতেও হবে, ভূমিকা লিখলেও হবে, ভূমিকা না লিখলেও হবে। কিন্তু ভূমিকার পরে যেটা যে এখানে যদি আপনার প্রবলেম হয়, তাহলে তো আপনাকে সমস্যা শব্দটা লিখতে হবে। যদি আপনার এখানে সমস্যা থাকে তাহলে সমস্যাটা লিখবেন। সমস্যা লিখবেন, অথবা হলো আপনি প্রেক্ষাপট লিখবেন। এবং পলিসি ব্রিফ সমস্যা এবং সম্ভাবনা নিয়েই হবে, এবং সেই সমস্যা সম্ভাবনাটা আবার ধারাবাহিক। ধারাবাহিক বলতে মানে যেটা কনজিকিউটিভলি হতে থাকে, হুট করে হয়েছে হুট করে শেষ হয়েছে সেটা না। পলিসি ব্রিফটা সাধারণত হলো যেটার একটা মানে একটা সিগনিফিকেন্স থাকে, কয়েক বছরের সিগনিফিকেন্স থাকে, এবং এটার ফলে একটা বড় ধরনের একটা আউটকাম হতে পারে। হয়তোবা আপনি একটা কোনো মানে যেটা হতে পারে যে রাষ্ট্রীয় একটা প্রবলেম প্রলং হতে পারে, এবং এটার একটা সম্ভাবনাও থাকে। যেমন আমাদের ব্লু ইকোনমি, এটা নিয়ে অনেক কথাবার্তা। এটা জিও পলিটিক্সের সাথে কি হবে, এটা ব্লু ইকোনমি আমাদের মানে যেটাকে বলে আপনার রিসোর্সের জন্য আমার কি হবে, সিকিউরিটির জন্য কি হবে। ব্লু ইকোনমি একটা কনজিকিউটিভ একটা বিষয়, ধারাবাহিক একটা বিষয়। রোহিঙ্গা প্রবলেম একটা ধারাবাহিক বিষয়, এনআরসি সমস্যা একটা ধারাবাহিক বিষয়, মানে যেটা নিয়ে ডিসকাশন হতে পারে। হুট করে মনে করেন বাংলাদেশে বন্যা হয়েছে, এই 2020 সালের বন্যা নিয়ে আপনার পলিসি ব্রিফ, এটা কিন্তু হবে না। সাধারণত একটা বিষয় যেটা সবসময় ঘটে থাকে সেটা নিয়ে হয়। মানে ইনসিডেন্টটা এই বছর হয়েছে, এই বছরই শেষ, ওটা নিয়ে পলিসি ব্রিফ হয় না। বেসিক্যালি পলিসি ব্রিফটা যেটা একটা সিগনিফিকেন্স থাকে, যে অনেকদিন পর্যন্ত একটা স্থায়ী একটা ইস্যু, এটা সমাধানের জন্য আসলে অনেক ডিসকাশন হয়েছে, আরও ডিসকাশন দরকার, এবং কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়েই হয়। সমস্যা থাকে, এরপরে এই সমস্যার মধ্যে আপনি সমস্যার প্রভাবটা লিখতে পারেন, কারণও লিখতে পারেন প্রশ্ন অনুসারে। সমস্যার কারণ এবং প্রভাব সেটা এটার সেমি পয়েন্ট হতে পারে। এবং সেইটার পরে এখানে আপনি পুরো মানে ব্রিফ করলেন, সমস্যার ব্রিফ করে আপনি এখানে উপসংহারে যাবেন, এবং ম্যাক্সিমাম পলিসি ব্রিফে উপসংহারটা আগে হয়েছে, দেন রিকমেন্ডেশন হয়েছে, দেন আপনার রিকমেন্ডেশন হবে। এই আপনার সুপারিশগুলো সেটার সোর্স অনুসারে আপনি লাস্টে এন্ড নোটস দিতে পারেন, অথবা সোর্স লিখতে পারেন, বা উৎস লিখতে পারেন। উৎস পয়েন্টে আপনার উৎস পয়েন্টটা মাঝখানে দেওয়াটা ভালো,
এবং উৎস পয়েন্টে আপনি এখানে উৎসগুলো তারিখ সহ সবকিছু লিখে দিলেন সেটা। অর্থাৎ আমার মেসেজটা এটা যে মুজিব বর্ষ শব্দটা আমি এখানে দিয়েছিলাম শুধুমাত্র যে গভর্নমেন্ট কোনো অর্ডারের ক্ষেত্রে বলা ছিল যে এটা লেখার জন্য, এবং আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটা পলিসি ব্রিফ তৈরি করবেন, সেজন্য আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখলেন, সেজন্য এটা দরকার। কিন্তু যেখানে এটা দরকার নাই, যেমন আপনার কোনো কোনো বছর আসছে সেখানে কিন্তু উল্লেখ নাও থাকতে পারে। আমি দেখি 38তমতে কি আসছে, মিয়ানমার ভারতের সঙ্গে সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির ফলে বঙ্গোপসাগরের ব্যাপক অঞ্চল বাংলাদেশের সার্বভৌমত্বের অধীন, এই এলাকার শান্তি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র তৈরি করুন। এখানে বাংলাদেশ সরকার বলছে বাংলাদেশ সরকারের জন্য নীতিপত্র তৈরি করবেন, সেটা হলো আপনি একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডিপ্লোম্যাট, আপনি সরকারের জন্য এটা তৈরি করবেন। যদি এটা বাংলাদেশ সরকার কথাটা উল্লেখ না করতো, আমি 41তম কোশ্চেনটা আমার কাছে এখন নাই, 41তমতে বাংলাদেশ সরকার লিখছে কিনা আমার আসলে আমার জানা নাই। যদি আপনাকে সেটা না বলে, যদি আপনাকে সরাসরি সরকারের কথা না বলে, আপনার সরকারের গভর্নমেন্টের কথা না বলে, তাহলে আপনি এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কথাটা এখানে লেখার দরকার নাই। তখন আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখে শুরু করতে পারেন প্রশ্নের সেন্স অনুসারে, অথবা কিছু না লিখেও শুরু করতে পারেন। তখন আপনি সরাসরি নীতিপত্র থেকে শুরু করতে পারেন। এটা একেবারে কমন সেন্সের বিষয়। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, যারা মানে আমার বেসিক ভিউতে দেওয়া পলিসি ব্রিফের স্ট্রাকচার নিয়ে যাদের মধ্যে একটা সমস্যা আছে তাদেরকে আমি বলে থাকি, সেটা হলো যদি সরকারের কথা বলে, সরকারের প্রতিনিধির কথা বলে, সেক্ষেত্রে আপনাকে এখানে পররাষ্ট্রমন্ত্রীর পরিচয় দেওয়াটা প্রশ্নের সৌন্দর্য বাড়াবে। ইটস নট এসেনশিয়াল, বাট এটা প্রশ্নের সৌন্দর্যকে বাড়াবে। এটা কখনই রং বলাটা, আই থিঙ্ক এটা একটা গর্হিত কাজ। আপনি তাহলে পলিসি ব্রিফ আপনার স্টাডি নাই, আপনি হয়তো বা 2-1টা পলিসি ব্রিফ আপনার টেবিলে দেখছেন, সেজন্য আপনি বলে ফেলছেন। পলিসি ব্রিফে এটাকে আপনি ভুল প্রমাণ করা, আমি যদি বলি যে যদি কোনো বিজ্ঞ লোক এবং তিনি যদি পলিসি ব্রিফ নিয়ে স্টাডি করে, আমি তার সাথে যে কোনো জায়গাটা নিয়ে আলোচনা করতে আমি প্রস্তুত, কারণ আমার কাছে সেই ধরনের এভিডেন্স আছে, আমার কাছে সেই ধরনের পড়াশোনা আছে। সো এটা নিয়ে আমি আলোচনা করতে পারবো। যখন আপনি বলা হবে যে বাংলাদেশ সরকারের কথা বলবে, তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়া, এখানে ইস্যু নম্বর লেখা অথবা স্মারক নম্বর লেখা একটা ক খ দেয়া, এটা প্রশ্নের সৌন্দর্যকে বাড়াবে। এটাকে ভুল বলা, আমি মনে করি এটাকে গর্হিত একটা কাজ করেছেন আপনি। এটাকে ভুল বলতে আপনি পারেন না। প্রশ্নের সেন্স অনুসারে এটা লেখা যাবে। যদি প্রশ্নের মধ্যে এটা থাকে যে সরকারের পক্ষে, কারণ 2বার দেখছি আমি 41তম কোশ্চেনের আগে তো আমি কোশ্চেন দেখার আগে তো আমি বই বের করতে পারবো না। 38তম এবং 40তম 2টা প্রশ্নই আমি দেখেছি এখানে সরকারের কথা উল্লেখ আছে, সেই জন্য আমি এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কথা বলছি। যদি সরকারের কথা উল্লেখ না থাকে তাহলে এটা না দেওয়াটা উত্তম, না দেওয়াটা ভালো। সরকারের কথা উল্লেখ না করলে সেখানে দেওয়ার কোনো প্রশ্ন আসে না, দেওয়ার দরকার পড়ে না আর কি। কিন্তু মুজিব বর্ষের কথা বলছে যে সরকারের পক্ষে যখন কোনো নথি লিখবেন, তখন আপনার মুজিব বর্ষ কথাটা ওই সময় দরকার ছিল, কারণ তখন মুজিব বর্ষ আন্ডারওয়েতে ছিল, চলমান ছিল। আর এখানে যদি আপনি সরকারের কথা বলেন, তখন একটা প্রতিষ্ঠানের লোগোটা বাম পাশে দেওয়াটা ভালো। যদি আপনাকে ধরেন এবছর প্রশ্নটা আসলো পলিসি ব্রিফের ক্ষেত্রে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ জাতিসংঘের কাছে বিপুল পরিমাণ অর্থ পাবে, এবং সেটা প্রায় $1000 কোটি মতো বাংলাদেশ জাতিসংঘের কাছে পাবে, এবং সেই টাকাটা বাংলাদেশ উঠাতে পারছে না। সেই জন্য জলবায়ু তহবিলের জন্য এই টাকাটা উঠানোর জন্য বাংলাদেশের কি ধরনের একটা পলিসি ব্রিফ তৈরি করতে পারে সরকারের জন্য তৈরি করুন, অথবা পলিসি ব্রিফের জন্য আপনি বেসরকারি পরিবেশ সংস্থার জাতিসংঘের গ্লাসগোতে বা জাতিসংঘের কপ সম্মেলনে আপনি সেটাকে তুলে ধরার জন্য একটা পলিসি ব্রিফ তৈরি করুন। তখন আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো দিবেন। যখন বাংলাদেশ সরকারের কথা উল্লেখ করে তখন কিন্তু প্রশ্নটা থেকে যায়। এখন আমার যারা দেখছেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আমি 41তম কোশ্চেনটা আমি দেখি নাই, আমি আসলে মনে করতে পারতেছি না আমি কি আসছে। আমি দেখছি কোশ্চেনটা, বাট আমার কাছে এই মুহূর্তে নাই। আমি 40 এবং 38তম কোশ্চেন দেখেছি। আমি 41তম দেখলে আমি ওটা নিয়ে বলতে পারতাম। আপনাদের কোনো এরপরে কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন, কনফিউশন থাকলে আমার কাছে বলতে পারেন। এখন এই আপনি মুজিব বর্ষ ধরেই বলেছেন যে এটা দেওয়ার দরকার নেই, এটা কেমনে দেয়। আমি বলছিলাম যে লোগোটা দিলে ভালো, আমি ক্লাসেও বলছিলাম এটা। এখন আমার তো বইতে দেওয়াটা সহজ, বইতে তো মুজিব বর্ষ লোগোটা এটা দিয়ে দিলাম, মুজিব 100 লিখে দিলাম। তবে আমি আপনাদের ক্লাসে যারা করছেন, আমি বলছি যে মুজিব 100 লিখতে পারলে লেখেন,
41তমতে যদি বাংলাদেশ সরকারের কথা বলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে ওটা লিখতে পারবেন। এখন আপনি যখন যার রিপ্রেজেন্ট করবেন অবশ্যই আপনার সেই প্রতিষ্ঠানের পরিচয় দেওয়াটাকে আপনি যদি ভুল বলেন, আমি মনে করব যে আপনি অত্যন্ত গর্হিত কাজ করছেন। এবং আপনি আসেন, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব হন বা আপনি সেক্রেটারি হন, পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সচিব হন, আমার যতটুকু জ্ঞান আছে আমি এই জ্ঞান দিয়ে আপনার সাথে আমি কথা বলতে পারবো। আল্লাহর রহমতে সেই স্টাডি আমি করেছি। আই এম নট সাচ টাইপ অফ ইউ, মানে আপনার মতো আমি এত বড় না বা অ্যাজ ইউ, কিন্তু আমি কিন্তু এটা বলতে পারি যে আমি আপনাকে এটা নিয়ে আপনার সাথে কথা বলতে পারবো, যে আপনি এটাকে রং বলতে পারেন না, যে এখানে প্রশ্নের সেন্স অনুসারে রং বলার কোনো অবকাশ নাই। এখানে পলিসি ব্রিফে আমি ম্যাক্সিমাম পলিসি ব্রিফে দেখেছি, মানে ম্যাক্সিমাম বলতে মানে বেশিরভাগে দেখেছি যে তারা উপসংহারটা দিয়ে পুরো প্রবলেমটাকে আগে অ্যাড্রেস করে ফেলছে। এটা অ্যাড্রেস করার পরে তারপর তারা রিকমেন্ডেশন দিয়েছে। সেজন্য আমি সুপারিশটা একটু পরে লিখেছি। ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি যে কনক্লুশনটা আগে লেখা, দেন হলো সুপারিশটা পরে লেখা। সুপারিশটা পরে মানে তারা প্রবলেমটাকে পুরো অ্যাড্রেস করার পরে তারপরে রিকমেন্ডেশন দিয়ে তারপরে উৎস দিয়েছে। এখন যদি আপনার কাছে সেই কনফিউশনটা থাকে, আপনি উপসংহারটা তো এজেন্সিয়াল না, আমি তো বললাম জরুরি বিষয় দুইটা, নীতিপত্রের এটা আর রিকমেন্ডেশন, এই দুইটা হলো জরুরি। এরপরে আপনি অনেক কিছুই লিখতে পারেন। আপনার যদি কনফিউশন হয় তাহলে আপনি উপসংহারটা না লিখে, শব্দটা না লিখে জাস্ট এখানে আপনি একটা উপসংহারের মধ্যে একটা বিবরণ দিতে পারেন, আরো সুন্দর হয়। যদি আপনার ভয় থাকে যে হয়তোবা উনি বুঝবে না যে উপসংহার লিখে শেষ করে আবার কেন লিখছে রিকমেন্ডেশন, হয়তো তিনি বুঝবে না, সেক্ষেত্রে আপনি উপসংহারটা শব্দটা না লিখে আপনি এখানে একটা বিবরণ দিতে পারেন। যে কোশ্চেনটা করছেন আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। প্রতিষ্ঠানের আইডি কি লিখতে হবে ভাই? আমি বললাম না এজেন্সিয়াল না, লিখলে ভুল বলা যাবে না, লিখলে ভুল বলা যাবে না, না লিখলে ভুল বলা যাবে না, কিন্তু লিখলে সুন্দর হবে। প্রতিষ্ঠানের আইডি লিখতে হবে কি ভাই? উপসংহার আগে না সুপারিশ আগে বললাম। ইস্যু নম্বরটা হলো যে যেই প্রতিষ্ঠানের পক্ষে আপনাকে লিখতে বলবে সেই প্রতিষ্ঠানের পরিচয় দেওয়াটা ভালো। এরপর এখানে ইস্যু নম্বর লেখা এবং ডেট লেখা, এটা হলো প্রতিষ্ঠানের প্যাডে লিখতেছেন আপনি। আপনি যে লেখাটা লিখছেন আপনি কার হয়ে লিখছেন? আরে ভাই আমি তো লিখতে পারি পলিসি ব্রিফ, আপনিও লিখতে পারেন, বাট আপনি যখন একটা প্রতিষ্ঠানের পক্ষে লিখবেন যে আমার এই অ্যাড্রেস, এই প্যাডের এই নম্বর পাতার এই নম্বর ডেটে আমি এই কথাটা লিখতেছি, এটা তো খুবই স্মার্ট একটা বিষয়। এবং সেটাকে যদি আপনি ভুল বলে ফেলেন, আই থিঙ্ক মানে আমি কি বলবো, মানে আমার কাছে তার সাথে আমি কথা বলতে পারি না, সরাসরি কথা বলার সুযোগ না। আর পোস্টটা কোথায় দিয়েছে আমি তাও দেখি নাই, মানে পোস্টটা দেখি না, আমি খালি স্ক্রিনশট দেখতেছি। কারণ অনেক গ্রুপ থেকে আমাকে ব্লক দিয়ে রাখে, মানে জানি না বিসিএস এর অনেক গ্রুপ থেকে ব্লক দিয়ে রাখে। আমি কোনো ব্লকে মানে যাইও না, দেখিও না, মানে বা সেখানে আমি ইন্টারফেয়ারও করি না, কেন জানি মানে একটা সমস্যা থাকি যে নাইম ভাইয়ের উপর এটা মানে একটা থাকবেই, নাইম ভাই এটা ওটা, এই বই ওই বই, সেটা মানে অনেক কথাবার্তা থাকবে, এটা থাকে। কিন্তু আমি আসলে দেখি না, দেখলে আমি ওখানেই আমি জবাব হয়তো বা কমেন্ট করতে পারতাম। সো এখানে নিয়ে অনেক একটা ধূম্রজাল হওয়ার কারণে আমি এখানে আপনাদের পলিসি ব্রিফটা সম্পর্কে বললাম। আবার আমি পলিসি ব্রিফ সম্পর্কে অ্যাড্রেস করি, আমি 1 মিনিটে আমি বলে দিয়ে তারপরে শেষ করব। পলিসি ব্রিফ হলো কোনো সমস্যা বা সম্ভাবনা নিয়ে আসবে এবং সেটা একটা কনজিকিউটিভ একটা ইস্যু থাকবে, যেটা ধারাবাহিক একটা বিবরণ থাকবে, যেখানে একটা বড় একটা কনসিকুয়েন্স থাকতে পারে। এটা জাস্ট আজকের একটা ইনসিডেন্ট না, আজকের ইনসিডেন্টটা আজকেই শেষ, সেরকম বিষয় সাধারণত পলিসি ব্রিফ হয় না। পলিসি ব্রিফ হয় যেটা একটা মানে প্রলং, মানে একটা দীর্ঘমেয়াদী একটা সমস্যা বা সম্ভাবনা যেখানে থাকে সেটা। আর পলিসি ব্রিফের ক্ষেত্রে সমস্যা সম্ভাবনা এই দুইটার একটা থাকবে, এবং পলিসি ব্রিফের ক্ষেত্রে হবে যে মানে সমস্যা সম্ভাবনা থাকবে, মানে সমাধানও এখানে আপনাকে লিখতে হবে। পলিসি ব্রিফের ক্ষেত্রে আপনি যখন যার পক্ষে লিখতে বলবে তার পক্ষে প্রতিষ্ঠানের নাম লেখা এবং হলো প্রতিষ্ঠানের প্যাডটা আপনি দেখাবেন, যে একটা ইস্যু নম্বর এবং ডেট এভাবে লেখা। স্মারক যদি না লিখতে চান ইস্যু নম্বর লেখেন, সমস্যা নাই। ডেট এবং ইস্যু নম্বর লিখে তারপরে হলো ওই প্রতিষ্ঠানে যদি কোনো লোগো জানা থাকে তাহলে লোগো একটা দিতে পারেন। আর হলো এখানে নীতিপত্র এবং রিকমেন্ডেশন, এই দুইটা শব্দ আপনাকে লাগবেই। এটা নীতিপত্রের ক্ষেত্রে আমি দেখলাম এমন কোনো নীতিপত্র নেই যেখানে রিকমেন্ডেশনস এবং হলো আপনার পলিসি ব্রিফ নাই, একেবারে রেয়ার যে রিকমেন্ডেশন শব্দটা নাই, কিন্তু রিকমেন্ডেশন আলোচনা আছে। রিকমেন্ডেশন এবং নীতিপত্রে দুইটা শব্দ লাগবে, এটা দিলে খুব সুন্দর হবে। দেন হলো ভূমিকা লিখতেও পারেন অথবা ভূমিকা আপনি বিবরণ দিতে পারেন,
এরপরে সমস্যা লিখবেন, প্রভাব, কারণ লিখবেন। এরপরে এখানে উপসংহারের মতো লিখতে পারেন অথবা উপসংহার শব্দটাও লিখতে পারেন। দেন হলো আপনি সুপারিশ লিখবেন। এরপরে আপনি যে লিখছেন তার একটা উৎস লিখবেন। উৎসগুলো মাঝখানে লেখা বেটার, কারণ নির্ঘণ্ট সাধারণত একটা বাম পাশ থেকে শুরু না করে মাঝখানে লিখে দিলে বেশি সুন্দর হবে। অর্থাৎ এখান থেকে 1, 2, 3 অর্থাৎ 3-4টা আপনি এখানে সোর্স দিবেন, এবং সেই সোর্সগুলো আপনি বলতে পারেন যে কোনো রিপোর্টের নাম লিখতে পারেন, কোনো বইয়ের নাম লিখতে পারেন, কোনো জার্নালের নাম লিখতে পারেন। সরাসরি পৃষ্ঠা লিখতে হবে না, বাট অমুক জার্নালের মানে অমুক চ্যাপ্টার 4 এখান থেকে আপনি এটা লিখতে পারেন, অথবা লিখতে পারেন যে অমুক পত্রিকা বা অমুক সংস্থার ওই রিপোর্টে এটা বলা আছে, সেটা লিখতে পারেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। অসীম সরকার, আমি বিনা কারণে কেউ ব্লক দেই না। বিনা কারণে যখন দেখি সে আসলে আমাকে বা অন্য কোনো মানুষকে সে সম্মান করতে পারে না, আমি তাকেই ব্লক দেই। আমি একটা বলে রাখি, আমার ব্লকে যারা আছেন বা যারা শিকার হয়েছেন, আপনি মনে রাখবেন সে একটা বড় একটা ভুল করেছে, অর্থাৎ সে রেসপেক্ট বিষয়টা সে বুঝতে পারে না। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেখানে আপনি হেসে দিলেন, এসে হা দিয়ে চলে গেলেন। তার মানে ইউ আর রিয়াকশনিস্ট, আপনি আসলে পজিটিভ না, আসে আপনি হেসে চলে গেলেন। মানে একটা ভালো একটা বিষয়তে এদের কাছ থেকে এড়িয়ে থাকাটা উত্তম। আরেকটা হলো আপনি আসছেন একটা অসম্মান করে কথা বলে চলে গেছে। মানে সম্মান দিয়ে একজন মানুষকে ছোট করতে হলে তাকে কিন্তু আপনার সম্মান দিয়ে ছোট করা যায়। মানে ছোট করা, আপনি চাচ্ছেন ছোট করতে, আপনি যাই চাচ্ছেন সেটা সম্মান দিয়ে রেসপেক্টের সাথে করা যায়, তখনই সে ব্লকের লিস্টে চলে যায়। যে বিষয় নিয়ে আসবে তাই সোর্স কিভাবে লিখবো, এত সোর্স কিভাবে মনে রাখবো, কোনো কৌশল আছে কি? হ্যাঁ, অবশ্যই কৌশল আছে। আপনি যখন লিখছেন, ধরেন আপনি সমুদ্র সীমা সম্পর্কে লিখছেন, যেটা আপনার ব্লু ইকোনমি সম্পর্কে, সেখানে আপনি বলতে পারেন যে সমুদ্র বিশেষজ্ঞ খুরশিদ আলমের কথা। খুরশিদ আলম একটা কলমে লিখছেন এটা। খুরশিদ আলম যে সমুদ্রের নিরাপত্তা, তার একটা লেখা, বা খুরশিদ আলম তিনি এত তারিখে লিখছেন, বা খুরশিদ আলমের একটি বই থেকে আপনি বইয়ের নামটা লিখে দিলেন। আপনি সমুদ্র সীমা আইন থেকে কিছু তথ্য নিলেন, সেখানে আপনি ডক্টর মিজানুর রহমানের বলে দিলেন যে সমুদ্র সীমা আইন অধ্যায় আন্তর্জাতিক আইন সমুদ্র সীমা অধ্যায় আইন ডক্টর মিজানুর রহমান। এভাবে আপনি মানে যে কোনো ওই রিলেটেড লেখা। অনেক সময় মানে ওই রিলেটেড লিখলে হয় কি, মানে আপনাকে আগে থেকে একটা মাইন্ডসেট করে যেতে হবে যে ইকোনমিক্স নিয়ে কে লেখে। আপনি নির্বাচন কমিশন নিয়ে লিখবেন, সেখানে তো ভাই সবসময় কথা বলে আপনার যে ব্রিগেডিয়ার শাখাওয়াত। আপনি যখন ধরেন আইন নিয়ে কথা বলেন, তখন তো ডক্টর মিজানুর রহমান বলতো, এখন তো তিনি মারা গেছেন। মানে আইন আরেকজন মিজানুর রহমান, তিনি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট ছিলেন, কিন্তু সে আইন সম্পর্কে ভালো জানতেন। আপনি পরিবেশ নিয়ে কথা বলে সবসময় আনু মোহাম্মদ বলে, সৈয়দ রিজওয়ানা হাসান বলে, এরকম কিছু মানুষের কথা তো আপনার আগেই মনে রাখতে হবে যে ওই সব কলামিস্টের কথা আমি বিবরণ দেব। এটা আপনি চাপা মারলেও ওখান থেকে আপনি নিতে পারবেন, কারণ বিশ্বাসযোগ্য যে সেই কথা বলে। বদিউল আলম মজুমদার সবসময় সেই সুশাসনের কথা বলে, গুড গভর্নেন্সের কথা বলে। আলী ইমাম মজুমদার সবসময় তিনি মানে জনপ্রশাসন নিয়ে কথা বলে। তখন ওই রিলেটেড আপনার ওই কলামিস্টদের নামগুলো আপনি ফাঁকে ফাঁকে বসাই দিতে পারেন, এবং ওই সোর্সের ক্ষেত্রে সেগুলো করতে পারবেন। ওকে, আমি আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? কি ধরনের আনস্মার্ট কোয়েশ্চেন? দীপ্ত চৌধুরী, 44 রিটেন ক্লাস কখন হবে? এগুলো কি 44-এ লাগবে না? ওকে, 44তম লিখিত প্রার্থীদের জন্য কি বেসিক ভিউ ফুল বই আসবে না সাপ্লিমেন্ট? না, 44তমের জন্য ফুল বই আসবে ইনশাল্লাহ। দেখা যাক 30 তারিখে কি ঘোষণা দেয়। পরীক্ষা কি অগাস্টে হবে, সেপ্টেম্বর হবে, না কখন হবে? যা হোক, সারা নম্বর দিবে কেরানিরা, এটা কেন কূটনীতিকরা দেবে? মানে এটা কোনো কথা? প্রতিষ্ঠানের একটা প্যাট থাকবে না, প্রতিষ্ঠানের স্মারক কি কেরানিদের জন্য? অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আমি 10 মিনিট পরে আবার 44তম 43তম পেইড ব্যাচে আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ।